Dear students, myself Rubel De, lecturer in biology, BAF Shine College Chattogram. The students, you are seeing that today I am going to start a new chapter from biology second paper. Our today's chapter is chapter 2 from biology second paper, type study Ruhu fish. The scientific name of this fish is Levio ruhita. This is my lecture number 1. So students, let's go to your study, and I hope all of you be attentive to your study and do better in your exam. Now in this slide, first you are seeing a figure of a ruhu fish. So this fish is mainly considered as carp fish, and they are mainly freshwater fish and herbivorous. The average length of this fish is near about 35 to 45 centimeter, and the average weight of this fish is near about 2 to 2.5 kg. So now we'll try to discuss about the taxonomic position of this fish. You know that this fish is mainly bony fish. A dambrinic stage notochord present in this fish. So this fish belongs to the phylum Chordata and subphylum Vertebrata, because this notochord at adult stage convert into vertebral column. Now class Actinopterygii, because this fish is also known as ray finned fish. অর্থাৎ এদের যে ফিনগুলো দেখা যাচ্ছে, এই ফিনগুলোর মধ্যে অনেকগুলো বনি রে থাকে, ওই জন্য তারা মূলত অ্যাক্টিনোপটেরাইজি ক্লাসের আন্ডারে থাকে। নাও অর্ডার সাইপ্রিনিফর্মিস। সো তাদের বডিতে অনেকগুলো স্মল বনি পার্ট থাকে, তো দে বিলংস টু দ্য অর্ডার সাইপ্রিনিফর্মিস অ্যান্ড দ্য ফ্যামিলি সাইপ্রিনিডি, and genus Levio and species Levio ruhita. So that's all about the taxonomic position of Levio ruhita. Now students, we will try to discuss about the external morphology of ruhu fish. The whole body of ruhu fish or Levio ruhita can be divided into 3 parts. Number 1, head. Number 2, trunk or body, and number 3, tail. First, head is the anterior part of this fish. This portion contains opening, that means mouth opening. Then you are seeing that the gill chamber covering lid like a structure is called operculum. অর্থাৎ তাদের যে গিল চেম্বার আছে, গিল চেম্বারের উপরে যে লিড লাইক স্ট্রাকচারটা থাকে তাকে আমরা বলছি অপারকুলাম। অ্যান্ড অপারকুলামের অ্যান্টেরিয়র পোর্শনে এখানে একটা মেমব্রেন আছে, মাস্কুলার মেমব্রেন, যেটাকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল মেমব্রেন। এই মেমব্রেনটার কারণে মূলত অপারকুলামটা ওপেন এবং ক্লোজ হতে পারে। আর সামনের দিকে আমরা এখানে যদি একটু মাউসের পয়েন্টারের দিকে যদি এখানে একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো এই মাউথের ঠিক পেছনে এখানে একটা নস্ট্রিল আছে, এখানে তার আই আছে। সো ডিফারেন্ট পার্টস আর প্রেজেন্ট আন্ডার দ্য হেড রিজিয়ন। নাও ট্রাঙ্ক রিজিয়ন, এখানে আমরা একটা ডার্ক লাইন দেখতে পাচ্ছি বিলো দ্য অপারকুলাম টু টেল। অপারকুলামের নিচ থেকে শুরু করে আপ টু টেল পর্যন্ত যে ডার্ক লাইনটা আছে, লাইনটাকে বলছে ল্যাটারাল লাইন। আমরা নেক্সট স্লাইডে চেষ্টা করব এই ডেফিনেশনটা জানার জন্য। আর এই ট্রাঙ্ক রিজিয়নে আমরা অনেকগুলো ফিন দেখতে পাচ্ছি, অনেকগুলো ফিনস আছে এখানে। আর মূল বডিটা ডিফারেন্ট টাইপস অফ স্কেল লাইক স্ট্রাকচার থাকে, এখানে বিভিন্ন স্কেল আছে এখানে। এই স্কেলগুলোকে আমরা মূলত বলি সাইক্লয়েড স্কেল। এখানে আমি পয়েন্টারে খেয়াল করে দেখি, হোল বডিতে যে স্কেলগুলো আছে স্কেলগুলোকে বলা হচ্ছে সাইক্লয়েড স্কেল। তো এই সাইক্লয়েড স্কেল কাকে বলে সেটাও আমরা পরবর্তীতে জেনে নেব। সবগুলো পয়েন্টই কিন্তু গুরুত্বপূর্ণ, যেমন পরীক্ষা অনেক সময় আসে ডিফাইন ব্রাঙ্কিওস্টিক্যাল মেমব্রেন, ডিফাইন ল্যাটারাল লাইন অফ রুহু ফিশ, অর ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ সাইক্লয়েড স্কেল। এগুলো আমরা পরে ডিটেলসে আলোচনা করব। আর টেল রিজিয়নে আমরা এখানে একটা ফিন দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি কর্ডাল ফিন। এই কর্ডাল ফিনটা মূলত হোমোসার্কেল। এটা অ্যাক্টিনোপটেরাইজির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হোমোসার্কেল বলতে কর্ডাল ফিনের যে দুটো সেগমেন্ট আছে, দুটো সেগমেন্ট কিন্তু ইকুয়াল থাকে। দুটো সেগমেন্ট আছে এখানে, এই দুটো সেগমেন্টই কিন্তু ইকুয়াল, ওই জন্য এটাকে বলা হচ্ছে
অ্যাক্টিনোপটেরাইজের একটা অন্যতম বৈশিষ্ট্য এবং কডাল ফিন। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য এক্সটার্নাল মরফোলজি অফ রুহু ফিশ। নাও কিছু ইম্পর্টেন্ট টার্মসের ডেফিনেশন আমরা জানার চেষ্টা করব। ফার্স্ট উইল ট্রাই টু ডিসকাস অ্যাবাউট দ্য ব্রাঙ্কিওস্টেগাল মেমব্রেন। আমরা আগেই দেখেছি ব্রাঙ্কিওস্টেগাল মেমব্রেন ইজ এ পার্ট অফ অপারকুলাম এবং ইট ইজ মেইনলি মাস্কুলার and present at the anterior portion of operculum. Operculum এর anterior portion থাকে and cover the gill cavity. So the muscle containing membrane which present at the anterior portion of operculum and can cover the gill cavity is called branchiostegal membrane. Now lateral line of Leviorrhea. তো আমরা এখানে একটা ডার্ক লাইন দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে দেখিয়েছি। সো দ্য ডার্ক লাইন হুইচ প্রেজেন্ট অ্যাট দ্য বোথ সাইড অফ দ্য বডি, বোথ ল্যাটারাল সাইডে থাকে এটা, অ্যান্ড এক্সটেন্ডস ফ্রম বিলো দ্য অপারকুলাম, অপারকুলামের নিচ থেকে শুরু করে আপ টু টেল ইজ কল্ড ল্যাটারাল লাইন অফ লেভিওরুহিতা। এই এখন প্রশ্ন হচ্ছে ডার্ক লাইনে কী থাকে? এই ডার্ক লাইনে অনেকগুলো স্মল পোর লাইক স্ট্রাকচার থাকে যেগুলো পরবর্তীতে কানেক্ট থাকে একটা টিউবুলার লাইক ক্যানেলের সাথে। ওই জন্য বলা হচ্ছে ইট কন্টেন্স এ লাইন অফ এ স্মল পোর্স হুইচ ইন ল্যাটার কানেক্ট উইথ এ টিউবুলার ক্যানেল। ইনসাইড দ্য ক্যানেল সাম সেন্সরি সেল আর প্রেজেন্ট। এই ডার্ক লাইনের ভিতরে কিছু পোর থাকবে, পোরগুলো একটা ক্যানেলের সাথে সংযুক্ত থাকে, ক্যানেলের ভিতরে কিছু সেন্সরি সেল থাকবে। তাহলে এর কাজটা কি? দ্য মেন ফাংশন টু ডিটেক্ট কেমিক্যাল নেচার, মুভমেন্টস অ্যান্ড প্রেশার চেঞ্জেস ইন দ্য সারাউন্ডিং ওয়াটার। তো ওয়াটারের মধ্যে কেমিক্যাল নেচারটা কি সেটা তার জন্য সুইটেবল কিনা, হ্যাঁ, ওয়াটারের মুভমেন্টটা কোন দিকে, এবং এখানে যে ডেন্সিটি বা অন্যান্য বিষয়গুলো সে ডিটেক্ট করতে পারে ডিউ টু দিস ল্যাটারাল লাইন। নাও স্কেল অফ রুহু ফিশ, অনেক সময় এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্মস। ইউ নো দ্যাট দ্য স্কেল অফ লেভিওরুহিতা ইজ কল্ড সাইক্লয়েড টাইপ। সো দিস ইজ দ্য ফিগার অফ এ স্কেল অফ সাইক্লয়েড টাইপ। এটা মূলত একটা সার্কুলার, মানে অলমোস্ট সার্কুলার হয়ে থাকে। তো হোয়াট ইজ সাইক্লয়েড স্কেল? আমরা দেখতে পাচ্ছি দ্য স্কেল হুইচ ইজ থিন, রাউন্ড শেপড, বোন প্লেটেড, সিলভার কালার্ড স্ট্রাকচার produced from the dermal layer of skin is called cycloid scale। অর্থাৎ এই ফিশটার যে ডার্মাল লেয়ারটা আছে, স্কিনের যে ডার্মাল লেয়ার থেকে মূলত এরা প্রডিউস হয়। এরা খুবই থিন লেয়ার হয় এবং এদের কালারটা সিলভার হতে পারে এবং অলমোস্ট রাউন্ড হয় এবং বোন প্লেটেড। এটা একটু প্রোটেকশনের কাজ করে, তার বডি একটা প্রোটেকশনের কাজ করে থাকে সে। নাও ফ্রম হোয়ার সাইক্লয়েড স্কেল প্রডিউস? ফ্রম মেসোডার্মিক লেয়ার। তার যে মেসোডার্মিক লেয়ার আছে এমব্রায়োনিক স্টেজে, সেখান থেকে এই সাইক্লয়েড স্কেলগুলো প্রডিউস হয়। নাও ক্যারেক্টারিস্টিক্স অফ সাইক্লয়েড স্কেল। এখানে আমি একটা ফিগার দেখিয়েছি সাইক্লয়েড স্কেলের। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি নিচের যে পোর্শনটা, এটাকে বলা যে বারিড পার্ট, অর্থাৎ এই স্কেলের এই অংশটা তার ডার্মাল স্কেলের মধ্যে ভিতরে প্রবেশ করানো থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে বারিড পার্ট। সো ইজ স্কেল এমবেডেড ইন এ স্মল ডার্মাল পকেট, আর যার ভিতরে এটা প্রবেশ করানো থাকে বডির স্কিনের ওই পকেটটাকে বলা হচ্ছে ডার্মাল পকেট, অ্যান্ড ওয়ান স্কেল ওভারল্যাপ দ্য আদার স্কেল। নাও দ্য সেন্টার অফ ইচ অ্যান্ড এভরি স্কেল ইজ কল ফোকাস। এই স্কেলের সেন্টারটাকে বলা হচ্ছে ফোকাস। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই স্কেলটার মধ্যে অনেকগুলো সার্কুলার পার্ট দেখা যাচ্ছে, রিং লাইক স্ট্রাকচার। সো ইচ অ্যান্ড এভরি সার্কেল ইজ কল্ড সার্কুলাস, আর প্লুরাল ফর্মে তাদেরকে আমরা বলবো সার্কুলি। সো গ্রেজুয়াল ডেভেলপমেন্ট অফ সার্কুলার লাইন অ্যারাউন্ড দ্য ফোকাস ইজ কল্ড সার্কুলি। ইট হেল্পস টু ডিটারমাইন দ্য এজ অফ ফিশ, অর্থাৎ ফিশের বয়সটা জানার কাজে এরা ব্যবহৃত হয়। এখানে দেখো অনেকগুলো সার্কুলি একসাথে, যখন একটা ইয়ার কমপ্লিট হয়, এক বছর পূর্ণ হলে অনেকগুলো সার্কুলি একসাথে কম্বাইনলি একটা রিং ফর্ম করে, যে একদম ডিপ কালার যে লাইনটা, এটাকে বলা অ্যানুয়াল গ্রোথ রিং অথবা অ্যানুয়ালি। আফটার এ ইয়ার when some of these circuli are aligned in a cluster to form a thick and prominent band called annuli। তাহলে আমরা প্রত্যেকটা সার্কেলকে বলছি সার্কুলাস, সবগুলোকে সার্কুলি বলছি, কিন্তু একটা ইয়ার কমপ্লিট হওয়ার পরে অনেকগুলো সার্কুলি মিলে যে ক্লাস্টার একটা ব্যান্ড তৈরি করে তাকে আমরা বলছি অ্যানুয়াল গ্রোথ রিং। এগুলো এজ ডিটারমাইনে ব্যবহৃত হয়। নাও দ্য অ্যান্টিরিয়র ফিল্ড অফ এ স্কেল প্রসেসেস ফিউ লঙ্গিটিউডিনাল গ্রুপস কল্ড রেডি। এখানে অনেকগুলো লঙ্গিটিউডিনাল খাদের মতো আছে, গ্রুপের মতো আছে, এদেরকে বলা হচ্ছে
রেডি। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সাইক্লয়েড স্কেল। এটা অনেক সময় 2 মার্কসের জন্য আসতে পারে, আর ম্যাক্সিমাম টাইম কিন্তু এখান থেকে এমসিকিউ একটা বা দুইটা আসে। ফিগারটা দিয়েই একটা ইন্ডিকেশন দিয়ে এই ইন্ডিকেশনের নামটা জিজ্ঞেস করতে পারে। নাও ফিন্স অফ রুহু ফিশ। সো হাউ মেনি টাইপস অফ ফিন্স প্রেজেন্ট ইন রুহু ফিশ? সো জেনারেলি 5 টাইপস। এটা আমরা এখন ডিসকাস করার চেষ্টা করব। ফার্স্ট ওয়ান, ডর্সাল ফিন। আমরা দেখছি ডর্সাল সাইডে যে ফিনটা আছে এটাকে বলা হচ্ছে ডর্সাল ফিন। ডর্সাল ফিনের সংখ্যাটা কত তোমরা দেখো এখানে। ডর্সাল ফিন কিন্তু যেহেতু ডর্সাল সাইডে আছে এটা একটা, আর এই ফিনের মধ্যে আমরা যদি এখানে পয়েন্টার দিয়ে খেয়াল করে দেখি, যেহেতু আমি আগেই বলেছি এই রুহু ফিশটাকে বলা হচ্ছে রে ফিন ফিশ, অর্থাৎ এগুলো এখানে পয়েন্টারটা খেয়াল করে দেখো এখানে অনেকগুলো কিন্তু কি আছে তোমার যে বনি রে আছে, ওই জন্য এই ফিন রে ডর্সাল ফিনের মধ্যে ফিন রে থাকে 14 to 16। এটা অনেক সময় এমসিকিউতে আসে। নাও পেক্টোরাল ফিন। পেক্টোরাল ফিনটা সাধারণত অপার কলমের ঠিক নিচে করে থাকে, থোরাক্সের দিকে করে থাকে এটা। এই ফিনটাতে ফিন রে থাকে 17 to 18। নাও প্যালভিক ফিন। প্যালভিক ফিনটা 9 ফিন রে থাকে এটাতে। দেন এনাল ফিনটা সাধারণত এনাসের ঠিক নিচে করে থাকবে, এখানে ফিন রে হচ্ছে 6 to 7 ফিন রে। আর লাস্ট ওয়ান হচ্ছে কর্ডাল ফিন। এখানে ফিন রের সংখ্যাটা সবচেয়ে বেশি, এটা হচ্ছে 19 ফিন রে প্রেজেন্ট। তাহলে ডর্সাল ফিনের সংখ্যা হচ্ছে একটা, ফিন রে হচ্ছে 14 to 16। পেক্টোরাল ফিনের সংখ্যা হচ্ছে দুটো, দুপাশে দুটো, এবং ফিন রের সংখ্যা হচ্ছে 17 to 18। প্যালভিক ফিন রের সংখ্যা হচ্ছে 9। তারপর হচ্ছে এনাল ফিন রের সংখ্যা হচ্ছে মূলত 6 to 7। আর কর্ডাল ফিন রের সংখ্যা হচ্ছে 19। আমরা এখানে ডিটেলসে পরবর্তী স্লাইডে দেখিয়েছি। এখানে এটা অর্গান অফ লোকোমোশন অফ রুহু ফিশ বলা হচ্ছে। এখানে কয় ধরনের ফিন আছে দেখানো হচ্ছে, কোন ফিন কয়টা করে আছে সেটাও দেখানো হচ্ছে, আর কোন ফিনের মধ্যে কয়টা ফিন আছে সেটাও দেখানো হচ্ছে। সো আই থিঙ্ক ইউ ক্যান রাইট ডাউন দ্য আনসার অফ এমসিকিউ ফ্রম দিস স্লাইড। নাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এটাকে বলা হচ্ছে ইয়ার ব্ল্যাডার। ইয়ার ব্ল্যাডার বলতে আমরা কি বুঝি? এখানে আমি একটা ফিশের ডায়াগ্রাম দেখিয়েছি। ডায়াগ্রামের মধ্যে যদি আমি ইয়ার ব্ল্যাডারটাকে ইন্ডিকেশন করি, তোমরা ফিগারে দেখতে পাচ্ছ ইয়ার ব্ল্যাডার কোনটা। এই ইয়ার ব্ল্যাডারটা আসলে মূলত একটা স্যাক লাইক স্ট্রাকচার, ইট ইজ অলওয়েজ ফিল্ড উইথ ইয়ার। যে ইয়ার দ্বারা ফিল থাকে ওই জন্য এটাকে ইয়ার ব্ল্যাডার বলা হচ্ছে। আর এই ইয়ার ব্ল্যাডারের ঠিক উপরে আছে খেয়াল করো ভার্টিক্যাল কলাম, তার মানে ভার্টিক্যাল কলামের নিচে আছে ইয়ার ব্ল্যাডার, আর ডাইজেস্টিভ ক্যানেলের উপরে আছে এয়ার ব্লাডার। তোমরা পজিশনটা খেয়াল করে থাকো, এয়ার ব্লাডার পজিশনটা কোথায়? বিলো দ্য ভার্টিক্যাল কলাম অ্যান্ড অ্যাবভ দ্য ডাইজেস্টিভ ক্যানেল। তাহলে যদি প্রশ্ন আসে হোয়াট ইজ এয়ার ব্লাডার, আমরা কি আনসার দিব? দ্য থিন লেয়ার কন্টেনিং স্যাক লাইক স্ট্রাকচার অফ লেভিওরুহিতা ইজ কল এয়ার ব্লাডার, অথবা দ্য স্যাক লাইক স্ট্রাকচার হুইচ ইজ মেইনলি অবজার্ভড ইন কেস অফ লেভিওরুহিতা ইজ কল এয়ার ব্লাডার। হোয়াট ইজ দ্য পজিশন? ইট ইজ located below the vertebral column and above the digestive canal। এরপর এটাকে যদি আমি একটু বড় করে দেখি, তাহলে এই এয়ার ব্লাডারটাতে আমরা দেখতে পাচ্ছি দুটো চেম্বার আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার আর একটা হচ্ছে পোস্টেরিয়র চেম্বার। খেয়াল করে দেখো অ্যান্টেরিয়র চেম্বারটা স্মল অর বিগ। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্টেরিয়র চেম্বারটা হচ্ছে কিন্তু স্মল আর পোস্টেরিয়র চেম্বারটা হচ্ছে লার্জ। এরপর এখানে খেয়াল করে দেখো অ্যান্টেরিয়র চেম্বার এবং পোস্টেরিয়র চেম্বারের ঠিক জয়নিংয়ে এখানে একটা গ্রুপ আছে, আর এই গ্রুপ থেকে একটা ডাক্ট তৈরি হয়েছে। এখানে পয়েন্টারে খেয়াল করে এই ডাক্টটাকে বলা হচ্ছে নিউম্যাটিক ডাক্ট। এই ডাক্টটাকে যদি আমরা দেখি, এই ডাক্টটাকে বলা হয় নিউম্যাটিক ডাক্ট। এই নিউম্যাটিক ডাক্টটা কিন্তু ইসোফ্যাগাসের সাথে যুক্ত থাকে। তাহলে আমরা যদি এখানে যাই, ক্যারেক্টারিস্টিক্স কী হচ্ছে এখানে? ইট ইজ 2 চেম্বার, anterior chamber and posterior chamber, then anterior chamber is small, posterior chamber is large. A group is present at the joining of 2 chamber and pneumatic duct connect anterior chamber with esophagus. So I think এই পয়েন্টগুলো তোমার মনে থাকবে। নাও আমরা আরও কিছু ফিগার ডেসক্রিপশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে তার একটা অরিজিনাল ফিগার। আসলে মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এয়ার ব্লাডারের ফিগার দেওয়া আছে, আর এখানে কিছু তোমার রেড কালার গ্যাস গ্ল্যান্ড থাকে যাকে বলা হয় রেটি মিরাবিলি। আমরা পরবর্তী ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি দেখি এয়ার ব্লাডারে, সেটা হচ্ছে এয়ার ব্লাডার এটা আছে উইথ ইনার ইয়ার বাই এ ক্লাস্টার অফ বোনস কল্ড ওয়েভেরিয়ান অস্কিল। অর্থাৎ এই এয়ার ব্লাডারটা কিন্তু
তার ইনার ইয়ারে রুহু ফিশের ইনার ইয়ারের সাথে কিছু বোনের সাথে যুক্ত থাকে, ওই বোনগুলোকে বলা হয় ওয়েভেরিয়ান অসিকল। এটা পরীক্ষা আসে অনেক সময়, হোয়াট ইজ ওয়েভেরিয়ান অসিকল। নাও এটা যে ওয়াল ইজ 2 লেয়ার্ড, আউটার লেয়ারকে বলা হচ্ছে টিউনিকা এক্সটার্না অ্যান্ড ইনার লেয়ারটাকে বলা হচ্ছে টিউনিকা ইন্টারনা। আউটার লেয়ারটা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি এবং ইন্টারনা বা ইনার লেয়ারটা ইনভলান্টারি মাসেল দ্বারা তৈরি। ইট কন্টেন্স এ রেড কালার গ্যাস গ্ল্যান্ড, এখানে একটা গ্যাস গ্ল্যান্ড, তোমার টেক্সট বুকে দেখবে ফিগারটা আরও ক্লিয়ারলি, রেড কালার একটা গ্যাস গ্ল্যান্ড থাকে যাকে বলা হয় রেটি মিরাবিলি, অ্যান্ড কন্টেন্স ডিফারেন্ট গ্যাসেস হুইচ আর অ্যাবজর্ব ফ্রম দ্য ব্লাড। তো এটা অনেক সময় 4 মার্কসের জন্য আসে, ড্র অ্যান্ড ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এয়ার ব্লাডার। আমি এখন যতক্ষণ যা আলোচনা করলাম সেটা দিলেই তুমি 4 মার্কস পেয়ে যেতে পারো। নাও টাইপস অফ এয়ার ব্লাডার। এয়ার ব্লাডার আসলে আমরা তো এখানে নিউমেটিক ডাক দেখেছি। সো অন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার ইট ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 টাইপস। 2 ধরনের এয়ার ব্লাডার আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ফিশের মধ্যে। একটাকে বলা হচ্ছে ফাইসোস্টোমাস এয়ার ব্লাডার, যেখানে নিউমেটিক ডাক প্রেজেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ইসোফ্যাগাস, অর্থাৎ যাদের নিউমেটিক ডাক থাকবে এবং ইসোফ্যাগাসের সাথে যুক্ত থাকবে তাদেরকে বলা হয় ফাইসোস্টোমাস এয়ার ব্লাডার। আর যাদের মূলত নিউমেটিক ডাক অ্যাবসেন্ট থাকে তাদেরকে আমরা বলি ফাইসোক্লেস্টাস এয়ার ব্লাডার। এটা কই ফিশ আর স্নেক হেড এ ধরনের ফিশের মধ্যে সাধারণত আমরা ফাইসোক্লেস্টাস এয়ার ব্লাডার দেখতে পাই। তাহলে যদি তোমাদেরকে বলা হয় লেবিও রুইতার মতো কোন ধরনের এয়ার ব্লাডার দেখা যায়, তাহলে তুমি কি বলবে? তাহলে অবশ্যই ফাইসোস্টোমাস এয়ার ব্লাডার। নাও ফাংশন অফ এয়ার ব্লাডার। পয়েন্ট 1, অ্যাক্ট এজ হাইড্রোস্ট্যাটিক অর্গান। এটা হাইড্রোস্ট্যাটিক অর্গান হিসেবে কি করে কাজ করে? ইট রেগুলেটস দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য বডি বাই সিক্রেশন অর অ্যাবজর্পশন অফ গ্যাস ইন দ্য এয়ার ব্লাডার। পয়েন্ট নাম্বার 2, এয়ার ব্লাডার ক্যান রিসিভ দ্য সাউন্ড ওয়েভ। যেহেতু এয়ার ব্লাডারটা ওয়েভেরিয়ান অসিকলের সাথে যুক্ত থাকে ওই জন্য এটা সাউন্ড ওয়েভটা রিসিভ করতে পারে, অ্যান্ড আফটার রিসিভিং সাউন্ড ইট ইজ ট্রান্সফার টু ইনার ইয়ার বাই ওয়েভেরিয়ান অসিকল। পরবর্তীতে ওয়েভেরিয়ান অসিকলের মাধ্যমে এটি ইনার ইয়ারে গিয়ে হিয়ারিংয়ে সাহায্য করে। সাম ফিশ আর অ্যাবল টু প্রডিউস সাউন্ড। কোনো ফিশের মধ্যে এয়ার ব্লাডটা কিন্তু সাউন্ড প্রডিউস করতে পারে। আবার অনেক সময় অ্যাক্ট অ্যাজ এ সোর্স অফ অক্সিজেন, সে যে গ্যাসগুলো জমা রাখছে সেখানে অক্সিজেন জমা থাকে যেটা পরবর্তীতে সে কাজে লাগায়। ইন সাম ফিশেস ইজ অ্যাক্ট এস অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান। অনেক সময় আমরা জানি রেসপিরেটরি অর্গান মূলত গিল, তো অনেক সময় এটা অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান হিসেবে কাজ করে। কারণ সে যে ওয়াটার রিজার্ভারের মধ্যে থাকে ওইখানে যদি অক্সিজেনের ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয় তাহলে সে এয়ার ব্লাডার থেকে অক্সিজেনটা ইউজ করে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ফাংশন অফ এয়ার ব্লাডার। নাও দ্যাটস অল মাই টুডেস লেকচার। There is assignment. Define the following terms: cycloid scale, branchiostegal membrane, lateral line of fish, Weberian ossicle, pneumatic duct. এখানে যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। তারপর ড্র অ্যান্ড ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ সাইক্লয়েড স্কেল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 2 মার্কসের জন্য আসে। আর ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এয়ার ব্লাডার অ্যান্ড অ্যানালাইজ দ্য ফাংশন অফ এয়ার ব্লাডার। কোয়েশ্চেন নাম্বার 3 and 4 ম্যাক্সিমাম টাইম পরীক্ষা আসে, তো আশা করছি এটা পরীক্ষা যদি আসে তোমরা আনসার করতে পারবে। এখানে যে প্রশ্নগুলো দিয়েছে কোনো প্রশ্নই কিন্তু কম ইম্পর্টেন্ট না, সব প্রশ্নই সমান গুরুত্বপূর্ণ, এবং তুমি যদি এগুলো যদি ভালো মতো নোট করে রাখো তাহলে আশা করছি এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তুমি খুব সহজে আনসার করতে পারবে। একটা বিষয় আমি বলে রাখতে চাই, এখানে কিন্তু তোমাদের মুখস্থ করবে না কোনো কিছু, তুমি বেসিক জিনিসটা নিজে প্রথমে ধারণা করে রাখবে, ওই বেসিক নলেজ থেকে কিন্তু তুমি আনসার করবে, তাহলে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তুমি যদি এখান থেকে যদি শুধু মুখস্থ করতে থাকো তাহলে কিন্তু তোমার পরীক্ষা হলে গিয়ে তুমি অনেক কিছুই ভুলে যাবে। সুতরাং আমি এখানে যা দিয়েছি তুমি ফিগারটা দেখে দেখে ইম্পর্টেন্ট টার্মগুলো মনে রাখো, তোমার নিজের মতো করে তুমি সাজিয়ে নাও এবং নিজের মতো করে এটা আনসার দেওয়ার চেষ্টা করো, হুবহু বলার কোনো প্রয়োজন নেই। সো স্টুডেন্টস, দ্যাটস অল মাই টুডেস লেকচার। সো thanks to all of you for watching my lecture, and stay home, stay safe.